সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে ইরহাম পরিহিত সফেদ পাঞ্জাবির বোতাম আটকে নিচ্ছে সে। হঠাৎ চমকে গেল। গিফট কোথায়? বাম পাশে তাকালো ইরহাম, হাত বাড়িয়ে দাঁড়িয়ে রিদি। কি হলো? গিফট দিন। কিসের? গম্ভীর স্বরে শুধালো মানুষটি। রিদি হাত নামিয়ে বিস্মিত কণ্ঠে বলল, মানে কি? বাড়ির বউ প্রথমবার রান্না করলে কিছু দিতে হয় জানেন না? সবাই কম বেশি কিছু দিয়েছে, তো আপনি বাদ যাবেন কেন? আফটার অল স্বামী মহাশয় হন। তারা দেখে দিন দিন বিলম্ব না করে গিফট দিন। কি দেবেন? ইরহাম এসবে পাত্তা না দিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। মসৃণ কেশে হেয়ার ব্রাশ চালনা করে চোখে পরে নিল চশমা, কবজিতে গলিয়ে নিল রিস্ট ওয়াচ, পকেটে কার রিং এবং ওয়ালেট পুরে স্ত্রীর দিকে ঘুরে দাঁড়ালো। অসন্তুষ্ট বদনে দাঁড়িয়ে মেয়েটি। উপহারের জন্য অধীর অপেক্ষায় বক্রে হেসে এগিয়ে গেল মানুষটি। হৃদির সন্নিকটে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, উপহার চাই? ঝলমলে হাসিতে ইতিবাচক মাথা নাড়ল হৃদি। উপহার চাই তার। চোখের ইশারে হাত বাড়িয়ে দিলেও বলল ইরহাম। খুশি খুশি দ্রুত হাত বাড়িয়ে দিল মেয়েটি। ওর উচ্ছ্বসিত নয়নে নয়ন স্থির রেখে কোমল হাতটি স্পর্শ করল স্বামী নামক মানুষটি। হালকা শিউরে উঠল হৃদি। ওর বাড়িয়ে দেয়া হাতটি আস্তে ধীরে উল্টে ধরল ইরহাম। চমকিত নেত্রে তাকিয়ে মেয়েটি। কি করতে চাইছেন উনি? হাতের উল্টো পিঠে ওনার কি কাজ? হাতটি উল্টে ধরলেন কেন? সহসা ভাবনায় ছেদ পড়ল। শিহরণে আবিষ্ট হয়ে কম্পিত হলো চিত্ত। ইরহামের হাতের মুঠোয় পেল হাতটি। তর্জনীতে আলতো করে ছুঁয়ে দিল উষ্ণ পরশ। আবেশে মুদিত হয়ে আসছে নেত্রজোড়া। ওর নয়নে স্থির নভনীল চক্ষুদয় চশমার অন্তরাল হতে নেশালো চাহনিতে তাকিয়ে। সে নেশা মন্থর গতিতে ছড়িয়ে পড়ছে মেয়েটির রন্ধ্রে রন্ধ্রে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে মানুষপটে। ধীরে ধীরে সময় নিয়ে বাকি চার আঙ্গুলো ওষ্ঠের ছোঁয়া এঁকে দিল মানুষটি। নেশাতুর স্পর্শের মাধ্যমে একান্ত সঙ্গিনীকে উপহার প্রদান করল। অভাবনীয় মাদকতাময় স্পর্শে বিহ্বল হৃদি। স্বামীর নেশাতুর চাহনি আর সইতে পারল না। দ্রুততার সহিত হাতটি ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল কক্ষ হতে। পেছনে রয়ে গেল অর্ধাঙ্গ, যার অধরে লেপ্টে প্রসন্ন ছাপ। নিশতি রাত, ব্যালকনিতে দাঁড়িয়ে ইনায়া। শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে কাঁ। উড়ু উড়ু করছে উন্মুক্ত কেশরাশি। দৃষ্টি নিবদ্ধ তার আকাশের বুকে উজ্জ্বল নিশা করে। মানসপটে বারংবার ভেসে উঠছে এক মুখশ্রী, রক্তিম যার চক্ষু জোড়া, বড় দুর্বেদ্য চাহনি। রাগত বদনে তাকিয়ে বসি। কিচ্ছুটি বলছে না, না শুনছে, করে যাচ্ছে শুধু অভিমান। অভিমান? আসলে কি তাই? অভিমান তো তার সঙ্গে হয়ে যায় যারে আপন মনের হৃদয়। সে তো রাহি ভাইয়ার আপন কেউ নয়। যদি হতো একটুখানি অবজ্ঞা সইতে হতো না। তবে কি করে এ অভিমান হিসেবে অতিভীত হতো? কেন দুজনের মধ্যে যোজন যোজনের দূরত্ব? তারে বোঝে না কেন সেই অবুঝ একরোখা মানুষটি? রাহি ভাইয়া, আমায় এতখানি অবজ্ঞা করো না কো। তোমার এত অবজ্ঞা, ঘৃণা সহ্য করার মতো বিন্দু তুল্য শক্তি যে নেই। আমি দুর্বল, আমি বড় দুর্বল। তোমাতে এ কিশোরী হৃদয়ে চুপিসারে কবে প্রবেশ করলে তুমি? করে নিলে সীমাহীন জায়গা টেরো পেলাম না। যখন উপলব্ধি করলাম তখন সবটা নাগালের বাইরে। ইনুর হৃদয়ে ধ্বনিত হয় শুধু একটি নাম, তোমার নাম। অসীম আকাশের পানে চেয়ে মনের গহীনে লুকোনো অভিব্যক্তি অনুভূতি ব্যক্ত করছে এক কিশোরী কন্যা। অবজ্ঞাকারী সে মানব কভু জানবে কি এই অনুভূতির বহর? নাকি আড়ালে আবডালে রয়ে যাবে সব? অন্তরে মৃত্যু হবে এক আকাশ সম আবেগের। সন্ধ্যাকালীন প্রহর। লিভিং রুমে পাশাপাশি বসে তিনজন। সোফায় মধ্যমণি হয়ে বসে মালিহা, ওনার ডানে হৃদি, বামে ইনায়া। টেবিলের ওপর পাকোড়া রাখা ট্রে। মালিহা পাকোড়া মুখে পুরে অতি মনোযোগ সহকারে টিভি দেখছেন। সম্পূর্ণ ধ্যান জ্ঞান টিভির পর্দায়। আশেপাশে কে আছে, কি হতে কি হচ্ছে ওনার তাতে একটুও চেতনা নেই। জাগতিক হুঁশ হারিয়ে উনি মগ্ন টেলিভিশনের পর্দায়। হৃদি পাকোড়া খেতে খেতে মায়ের মনোযোগী অবতার দেখছে, হাসছে মিটি মিটি।
ব্যতিক্রম ইনায়া, সে বিরক্ত হয়ে মাকে ডেকে উঠল, আম্মু, ও আম্মু, তোমার এখনো হয়নি, রিমোটটা দাও না। বিরক্ত হলেন মালিহা। মেয়ের দিকে তাকিয়ে আপত্তি জানিয়ে বলে উঠলেন, আহ, বিরক্ত করিস না তো, দেখছিস না সিরিয়াল দেখছি। ভাবির মিটিমিটি হাসি অগ্রাহ্য করে মাকে বলল, মেয়েটি আর কত দেখবে, এবার তো দাও, সে 1 ঘন্টা ধরে দেখছো। উফ, একটু থামবি, ডায়লগ শুনতে পারছি না। মালিহা অসন্তুষ্ট হয়ে টিভিতে মনোনিবেশ করলেন। ইনায়া দুঃখী বদনে ভাবির দিকে তাকালেন। ননদের করুণ অভিব্যক্তি দেখে বেশ মজা পাচ্ছে হৃদি। ভাবির এই হাসি ঝলমলে চেহারা এই মুহূর্তে সহ্য করা কষ্টসাধ্য হয়ে উঠল। দৃষ্টি সরিয়ে ট্রে হতে পাকোড়া হাতে নিল ইনায়া। মেজের মুখে পাকোড়া চিবোতে লাগলো। সিরিয়ালের মেঘ ভাঙা ধুমতানা কী সব শব্দে মস্তিষ্ক ফেটে যাওয়ার উপক্রম। এত ধৈর্য ধরে বছরের পর বছর কেউ কি করে একই জিনিস দেখতে পারে জানা নেই। ইনায়ার বড় করে সারছিল মেয়েটি। অতিবাহিত হলো আরও কিছু মুহূর্ত। হৃদির পাকোড়া খাওয়া শেষ। পেপার ন্যাপকিন হাত মুছে নিল ন্যাপকিনে। সোফাতে রাখা মোবাইল হাতে নিল। ননদের দিকে এক পলক তাকে দুষ্টু হেসে মোবাইল স্ক্রল করতে লাগলো। ইনায়া জোরপূর্বক পাকোড়া খাচ্ছে যেন। নেহাত নিজের রুমে টিভিতে প্রবলেম করছে, তাই এখানে আসা। ভাবির সঙ্গে একসাথে কোনো মুভি এনজয় করবে ভেবেছিল কি, আর সেখানে হচ্ছেটা কি। আম্মু সেই কখন থেকে একটার পর একটা টিভি সিরিয়াল দেখেই চলেছে। কখনো স্টার জলসা তো কখনো জি বাংলা। হায়রে, শেষ নেই এর। অবশেষে স্টার জলসার সিরিয়ালটা সমাপ্ত হলো। খুশি মনে রিমোটের ওপর ঝাঁপিয়ে পড়ল ইনায়া। তবে কাজ হলো না। আতকে উঠে রিমোট রক্ষা করলেন মালিহা। মেয়েকে ধমক দিয়ে বললেন, করছিসটা কি, সর। ইনায়া আবেগী কণ্ঠে বলল, রিমোটটা দাও না সোনামা। না, এখন তুতে হবে, ওটা দেখে নেই তারপর। ইয়া খোদা। আতকে উঠল ইনায়া। আরও আধা ঘন্টা হয়েছে, আজ আর টিভি দেখা হবে না। ওর অভিব্যক্তি দেখে শব্দ করে হেসে উঠল হৃদি। মোবাইলের পাওয়ার বাটন চেপে ননদের পাশে গিয়ে বসলো। সান্ত্বনা স্বরে বলল, কাঁদে না মেয়ে, আর মাত্র আধ ঘন্টা, এরপর পাবে, ঠিক আছে। তুমিও ভাবে মজা নিচ্ছ, কিচ্ছু বলছো না ধ্যাত। বিরক্তিসূচক শব্দ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ইনায়া। মালিহা তো লক্ষ্য করে বললেন, যা গিয়ে পড়তে বস, কদিন পর না পরীক্ষা। ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল ইনায়া। হৃদি শব্দহীন হাসল। এবার চক্ষু পড়ল মায়ের দিকে। মা সিরিয়াল দেখছে আর কাকে যেন খুব বকছে। বাঙালি রমণী যেমন হয় আর কি, ভারতীয় সিরিয়াল যেন তাদের আবেগ। বকবে, হাসবে, কাঁদবে, তবুও দেখবে। নিকষ কৃষ্ণ রজনী বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বই খাতা। একপাশে হাঁটু মুড়ে বসে হৃদি মনোযোগ নিবদ্ধ বইয়ের পাতায়। সে মুহূর্তে কক্ষে প্রবেশ করল সাহেব। ক্লান্ত দেহ, উষ্ণ শ্বাসে জ্বলছে বুঝি সারা কা। ঘর্মাক্ত অবস্থা। শুভ্র পাঞ্জাবি শ্বেত জলে সিক্ত হয়ে লেপ্টে দেহে স্লথ গতিতে হাঁটছে মানুষটি। এসে বসল ডিভানে। বিছানা সংলগ্ন ডিভানটি। বইয়ে মনোযোগী হৃদি টের পায়নি স্বামীর আগমন। এক মনে লিখে যাচ্ছে মেয়েটা। ইরহাম ডিভানে দেহ এলিয়ে দিল। বা হাতে একে একে খুলে ফেলল পাঞ্জাবির বোতামগুলো। এলোমেলো স্বল্প ঘামে সিক্ত চুলে হাত বুলাল একবার। ক্লান্তিতে নিমিলিত হয়ে এলো আখি যুগল। কিছুটা সময় অতিবাহিত হলো। বইয়ের পাতা উল্টাতে গিয়ে হৃদির অচঞ্চল দৃষ্টি পড়ল ডিভানে। হতভম্ব হলো মেয়েটি। ইরহাম, উনি কখন এলেন? ব্যস্ত হাতে বই খাতা বন্ধ করল হৃদি। এলোকেশ আলকা খোপায় বন্দি করতে করতে নেমে এলো বিছানা ছেড়ে। গিয়ে দাঁড়ালো স্বামীর পাশে। হাত বাড়িয়ে দ্বিধায় ভুগছে মেয়েটা। উনি কিছু মনে করবেন কি? যদি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন? পরক্ষণে ভাবল, স্বামী হন, এতটুকু করা যেতেই পারে। দ্বিধা কাটিয়ে স্বামীর চুলে আঙুল গলিয়ে দিল হৃদি। আচানক স্পর্শে ঈষৎ চমকালো ইরহাম। আঁখি মেলে তাকালো। এক ঝলক স্ত্রীর পানে তাকে পুনরায় আঁখি বুঝে ফেলল। ওর মাথার তেলোয় নরম চিকন 5টি আঙুল বুলাতে বুলাতে হৃদি কোমল কণ্ঠে শুধালো, খুব ক্লান্ত? অস্ফুট স্বরে জবাব দিল মানুষটি। হৃদি স্বামীর চুলের ভাঁজে আঙুল চালনা করতে লাগলো। এতক্ষণ বাদে আকাঙ্ক্ষিত আরাম মিলল। আবেশিত মানুষটির তনুমন চক্ষু বুঝে স্ত্রীর স্নেহশীল স্পর্শ অনুভব করে চলেছে ইরহাম।
মাথার তেলই ঘুরে বেড়াচ্ছে অর্ধাঙ্গীর আঙুলিসমূহ। নরম 5টি আঙুল যেন ওর ভেতরকার সবটুকু ক্লান্তি শুষে নিতে বদ্ধপরিকর। হৃদয় আঙুলের কারিশমা বহাল রেখে মোলায়েম স্বরে বলল, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। খেয়ে দিয়ে একটু লম্বা ঘুম দিন। সারাদিন রাত ছোটাছুটি করে চলেছেন, শরীর আর কত সহ্য করবে? রোবট নন, শেষে অসুস্থ হয়ে পড়বেন তো। স্ত্রীর কথা শুনে চক্ষু মেলে তাকালো ইরহাম। ক্লান্ত স্বরে আপত্তি জানিয়ে বলল, ঠিক আছে আমি। চুলের ভাঁজ হতে আঙুল সরিয়ে নিল হৃদি। আরামে ব্যাঘাত ঘটায় কিছুটা মনক্ষুণ্ণ হলো মানুষটির, প্রকাশ পেল চেহারায়। সেসব অগোচরে রয়ে গেল হৃদির। সে কাবার্ডের ধারে অগ্রসর হতে পাক্কা গিন্নি ভঙ্গিমায় বলল, সে তো দেখতেই পাচ্ছি। এবার চটাপট উঠে পড়ুন তো, খেয়ে ঘুম দেবেন। খবরদার ওই ইংরেজদের উদ্ধার করতে বসবেন না যেন। অর্ধাঙ্গীর শাসক অবতার দেখে মুচকি হাসল ইরহাম। ফ্রেশ হওয়ার দরকার, গা একদম চিটচিট করছে, কিন্তু শরীর মানতে নারাজ, হাত পা অবশ প্রায়। দিনরাত অবিরাম ছোটাছুটি চলছে, আর কত সইবে শরীর? মানবদেহ এটি, কোনো যন্ত্র কিংবা রোবট নয়। দীর্ঘশ্বাস ফেলে ডিভানে দেহ এলিয়ে রইল মানুষটি। ফুসফিল হৃদির আগমনে ওর ঘরের পোশাক নিয়ে পাশে দাঁড়িয়ে মেয়েটা। এই যে ড্রেস। স্বামীর কোলের ওপর পোশাক রাখল হৃদি, হাত বাড়িয়ে নভনীল চক্ষু হতে চশমা খুলে ফেলল। কবজি হতে হাত ঘড়িও খুলে নিল, ওগুলো নিয়ে পা বাড়ালো ড্রেসিং টেবিলের দিকে। অবসাদকে দূরছাই করে ইরহাম গা ঝাড়া দিয়ে উঠল অবশেষে। এবার ফ্রেশ হওয়া সত্যি আবশ্যক। নিশতি রাত। বেডরুমে বড় সোফায় আয়সী ভঙ্গিতে দেহ এলিয়ে বসে আজগর সাহেব। পরনে ওনার কৃষ্ণবর্ণ নাইট ড্রেস, হাতে কাঁচের স্বচ্ছ ড্রিঙ্কিং গ্লাস। মন্থর গতিতে গ্লাসে ওষ্ঠধার ঠেকিয়ে মদ্যপান করছেন উনি। আভিজাত্য বিরাজমান এ ঘরের আনাচে কানাচে, বিদেশি আসবাব, দেয়ালে শোভা পাওয়া পেন্টিং, এমনকি ছোট বড় শোপিস যে কারণ নজর কাটতে সক্ষম। ওনার বিপরীত দিকে দাঁড়িয়ে এক যুবক, ওনার দলের কর্মী হয়, 3 বছর ধরে ওনার সহচর্যে রয়েছেন। বিশ্বস্ত বলা চলে। আজগর সাহেব গ্লাসে চুমুক দিয়ে অন্তর হতে মদের স্বাদ গ্রহণ করলেন। বড় করে তৃপ্তিময় শ্বাস ছেড়ে তাকালেন দলীয় কর্মীর দিকে। চেহারায় রূঢ় ভাব ফিরে এলো। শীতল কণ্ঠে বলে উঠলেন, চৌধুরী বড় ডানা মেলে উঠতে শিখছে। আকাশে আকাশে রাজার হালে উড়ে বেড়াচ্ছে আর কত। এবার তো ডানা ছেটে ফেলার সময় এসে গেছে। যুবকটি বাধ্যগত শীর্ষের ন্যায় বলল, আমাদের কি করণীয়? আপনি শুধু আদেশ করেন নেতাজি, একেবারে ওর কাম তামা করে দেব। আজগর সাহেব তর্জনী নারী আপত্তি জানালেন, আহা তুই না, আমার প্রিয় বাচ্চাটাকে খবর দে, কতদিন ওরে দেখি না, যত্ন করি না, খবর দে। বল, নেতাজি স্মরণ করছে। মাথা নাড়ল যুবকটি। ঠিক আছে নেতাজি, সকালের মধ্যেই সে আপনার চরণে থাকবে। জবাবে সন্তুষ্ট উনি প্রসন্ন চিত্তে মদ্যপান করতে লাগলেন। গ্লাসে ঠেকে থাকা তর্জনীর ইশারা পাওয়া মাত্রই অনুগত্য স্বীকার করে কক্ষ হতে বেরিয়ে গেল যুবক। জটিলতায় ভরপুর হিংস্র পরিকল্পনার ছক কষে চলেছেন এই প্রবীণ তুখর রাজনীতিবিদ। কি হতে চলেছে শীঘ্র, এ কোনো প্রলয় সৃষ্টিকারী ঝড়ের আভাস মিলছে। দিনমণির কিরণে উজ্জ্বল ধরিত্রী। মমতাময়ীর কোলে মাথা এলিয়ে মেঝেতে বসে রাহিত। সোফায় বসে থাকা পল্লবী ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে চলেছেন। অশ্রু ছলছল করছে নেত্রে। কতদিন পর নারীছেড়া ধনের সাক্ষাৎ মিলল। প্রায় 1 মাস বাদে ভেজা কণ্ঠে পল্লবী ছেলেকে প্রশ্ন করলেন, মায়ের কথা একটু মনে পড়ে না তাই না? পড়ে তো। মায়ের কোলে মাথা এলিয়ে রেখে জবাব দিল রাহিত। পল্লবী এহেন মন্তব্যে অভিমানী স্বরে আপত্তি জানালেন, মিথ্যা কথা। মনে পড়লে এভাবে চোখের আড়ালে আড়ালে থাকতিস না, কাছেই থাকতি। লুকায়িত অভিমান উপলব্ধি করে মাথা তুলে মায়ের পানে তাকালো রাহিত। আবেগময় কণ্ঠে বলল, দূরে কোথায় মা, তোমার ছেলে তোমার হৃদয়ই তো আছে, ডিপ ইন দ্য হার্ট। অশ্রুসজল নয়নে তাকিয়ে পল্লবী 2 হাতে ভরে নিলেন একমাত্র পুত্রের মুখের আদল। ললাটে স্নেহের চুমন এঁকে সহসা কেঁদে উঠলেন, আমার সোনা বাবা, মা তোকে খুব মিস করে। 2 হাতে মাকে গভীর আলিঙ্গন করল রাহিত। ভেতরকার যন্ত্রণা গোপন করে শুকনো ঢোক গিলল। অস্ফুট স্বরে বলল, আমিও তোমায় মিস করি মা। পল্লবী অনবরত ছেলের চুলে হাত বুলিয়ে চলেছেন, চুমু এঁকে দিচ্ছেন মাথায়, গালে, কপালে। চক্ষু বুজে মায়ের মমতাময় স্পর্শ অনুভব করতে লাগলো ছেলেটা।
কতদিন মায়ের সান্নিধ্য মেলেনি, অনুভব করেনি এই স্নিগ্ধ মামা ঘ্রাণ। মা ও ছেলে একে অপরের সান্নিধ্যে জাগতিক হুঁশ হারিয়েছে। তারা এখন এক মধুরতম পবিত্র জগতে অবস্থান করছে। সেথায় নেই কোনো যন্ত্রণা, অত্যাচার, ক্রোধ কিংবা হিংসা বা ঈর্ষা। আছে শুধু এক বুক ভালোবাসা। আকস্মিক মা ছেলের মধুর লগন ভগ্ন হলো কারণ। বাহ, মায়ের আদুরে ধনের পদধূলি পড়ল তবে। ব্যঙ্গাত্মক কণ্ঠে ভঙ্গ হলো মা এবং ছেলের মধুর লগন। একরাশ ঘৃণা এসে অন্তরে স্থান করে নিল। মায়ের ললাটে চুমো নেকে উঠে দাঁড়ালো রাহিত। ছেলেকে উঠতে দেখে পল্লবীও ভীতুগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন। ওনার হৃদয়ে লুকায়িত আতঙ্কের ছাপ। রাহিত মাকে উষ্ণ আলিঙ্গন করে নম্র স্বরে বলল, আমি আসছি মা, নিজের খেয়াল রেখো, দাঁড়াও। জহির সাহেবের কণ্ঠস্বরে অনিচ্ছা সত্ত্বেও দাঁড়ালো রাহিত। এই লোকটার মুখ দর্শন করতে সে বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। তাই তো ওনার অনুপস্থিতিতে মায়ের সঙ্গে একটু মধুরতম স্নেহাতুর মুহূর্ত কাটাতে এসেছিল। এর মধ্যে যে এই লোকটা আকস্মিক হানা দেবে ভাবেনি। ওকে মুখ ফিরিয়ে দাঁড়াতে দেখে জাহির সাহেবের অভিব্যক্তি পরিবর্তিত হলো। উনি নিঃশব্দে বসলেন সোফায়। পল্লবী ভয় ও সংকোচের মিশ্রণে দৃঢ়রূপে ছেলের বাম হাতটি আঁকড়ে ধরলেন। রাহিত তা অনুধাবন করে মায়ের দিকে তাকালো, চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলল। ছেলের কথা মতো উনি স্বাভাবিক থাকতে পারছেন না, কেননা ওনার স্বামী নামক মানুষটির উপস্থিতি যে ওনাদের মা ছেলের সঙ্গে মঙ্গলজনক নয়। রাহিত কিঞ্চিত তারা দেখে বলল, কিছু বলতে চান? বলার থাকলে বলে ফেলুন, আমার হাতে অত ফ্রি টাইম নেই। বিদ্রুপ করে হাসলেন জহির সাহেব। আস্থা, কি এমন রাজকাজ করবে শুনি? আছে তো শুধু ওই। রাহিত ওনার দিকে ঘুরে দাঁড়ালো। বাক্যটি অসমাপ্ত রেখে নিজে বলে উঠল, ইউজলেস কথাবার্তা রিপিটেডলি শুনতে ভালো লাগে না, আশা করি নতুন কিছু বলবেন। রাশভারী কণ্ঠে জহির সাহেব বললেন, হ্যাডাম দেখাচ্ছ, ভুলে যেও না এই মুহূর্তে তুমি কোথায় অবস্থান করছো। এটা আমার বাড়ি, আমার মায়েরও, আশা করি সেটা ভুলে যাননি। অসন্তোষ প্রকাশ পেল ওনার চেহারায়। দিন দিন চরম বেয়াদব হয়ে যাচ্ছ। কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে যাচ্ছ। রাহিত হাতঘড়িতে সময় দেখে নিল। হাতে সময় কম, যেতে হবে। রাহিত মায়ের দিকে এক ঝলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। জহির সাহেবের উদ্দেশ্যে বলল, আশা করি আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তা শেষ। আসছি। আই হোপ বুড়ো বয়সে ইবলিসের রূপ ধারণ করা থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম। মাকে হালকা আলিঙ্গন করে বাড়ি থেকে বেরিয়ে গেল রাহিত। পল্লবী অশ্রুসিক্ত নয়নে ছেলের গমন পথে তাকিয়ে সাপের ন্যায় হিস হিস করে উঠলেন জহির সাহেব। বেয়াদব ছেলে হয়েছে একটা। পূর্ব দিগন্তে উদিত হয়েছে দিনমণি, তার কিরণে আলোকিত বসুন্ধরা। মুক্ত বিহঙ্গের দল উড়ে বেড়াচ্ছে গগনে। আরশির সম্মুখে দাঁড়িয়ে হৃদি হাতে তোয়ালে সদ্য স্নাত রমণীর তনু মনে লেপ্টে সিক্ত বদন অল্প। ভেজা চুল গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলকণা। ভিজে যাচ্ছে মেঝে, সেদিকে ভ্রুক্ষেপ আছে কি মেয়ের। সে তো ব্যস্ত ভেজা চুলে তোয়ালে চালনা করতে। ভেজা চুলের ভাঁজে ভাঁজে তোয়ালে ছুঁয়ে শুষে নিচ্ছে জল। গভীর চিন্তায় মগ্ন মেয়েটি কি যেন এক তীক্ষ্ণ সূঁচ খুঁচিয়ে চলেছে অভ্যন্তরে। হিম হয়ে আসছে তনু। শুকে কাঠ গণ্ডস্থল, শুকনো ঢোক গিলে নিল মেয়েটি। সে মুহূর্তে কক্ষে প্রবেশ করল চৌধুরী সাহেব। তুষারের ন্যায় শুভ্রতা ছড়িয়ে পোশাকে, বাইরে যাওয়ার জন্য পরিপাটি অবয়ব। ফোনালাপে লিপ্ত মানুষটি ব্যস্ত পায়ে কক্ষে প্রবেশ করল। অগ্রসর হতে লাগলো ড্রেসিং টেবিলের ধারে। এখনো লক্ষ্য করেনি অর্ধাঙ্গীর শীতলতমে আবেদনময়ী রূপ। ফোনালাপ সমাপ্ত করে পাঞ্জাবির পকেটে মোবাইল পুরে নিল ইরহাম। ড্রেসিং টেবিলের সন্নিকটে পৌঁছাতেই ধক করে উঠল বক্ষপিঞ্জর। এ কেমন স্নিগ্ধ রূপে হাজির হয়েছে তার অর্ধাঙ্গিনী, যে স্নিগ্ধতা হৃদয়ের অলিগলি অনুভূতির বহ্নিশিখা প্রজ্বলিত করে চলেছে। বর্ধিত হচ্ছে হৃদস্পন্দন, পদযুগল থমকে গিয়েছে কিয়ৎক্ষণ পূর্বেই। স্নিগ্ধতায় মোড়ানো রমণীর স্নিগ্ধ শোভন রূপে সম্মোহিত হল ইরহাম। ধীর পায়ে এগোতে লাগলো অমোঘ আকর্ষণে বশীভূত হয়ে।
নৈশশব্দে উপস্থিত হলো স্ত্রীর পেছনে, টুলের ওপর ভেজা তোয়ালে রেখে ভেজা চুলে একবার আঙুলি চালনা করে নিল হৃদি। ভাবনায় মশগুল মেয়েটি স্বামীর উপস্থিতি উপলব্ধি করতে ব্যর্থ। তার এই অন্যমনস্ক আকর্ষণীয় রূপে বেসামাল হলো পৌরষ চিত্ত। সিক্ত চুলের নেশায় মত্ত হবার অভিলাষ জাগ্রত হলো অন্তরে। অন্যমনস্ক হৃদি আকস্মিক স্তব্ধ হলো। পুরুষালী দুটো শক্তপোক্ত হাত পেছন হতে আঁকড়ে ধরেছে তার বাহুদয়। থতনি স্থাপিত হয়েছে ডান কাঁধে। স্তব্ধ নেত্রজোড়া আরশিতে নিবদ্ধ হয়ে চরম আশ্চর্যান্বিত হল। উচ্চস্বরে ধুকপুক ধুকপুক করে চলেছে হৃৎপিণ্ড। কাঁধে থুতনি ঠেকিয়ে রাখা মানুষটির নাসিকা স্থূল ভেজা চুলের একাংশ। কাঁধের ধারে ছড়িয়ে থাকা চুলের ভাঁজে বশীকরণ হলো। প্রেমাতাল চিত্ত দৃঢ় রূপে আঁকড়ে ধরল অর্ধাঙ্গীর দুবাহু। আবেশিত রমণীর নেত্রযুগল নিমিলিত হলো। তার ভেজা চুলের সুবাসে মাতাল প্রায় সঙ্গী চশমা প্রদত্ত বাধা পেরিয়ে অর্ধাঙ্গীর কেশরাশিতে বিমোহিত ইরহাম। অনুভূতির নতুনত্বে জাগতিক হুঁশ হারালো দুজন। কতটা সময় অতিবাহিত হলো জানা নেই। সহসা বিপ বিপ শব্দে চেতনা ফিরল দুজনের। এক প্রকার ছিটকে দূরে সরে গেল হৃদি। বক্ষ দেশে হাত রেখে অনুভব করতে পারল হৃদ স্পন্দনের বেহাল দশা। এখনো কম্পিত তনুমন। উফ, কি করে মাদকতায় আচ্ছন্ন মুহূর্ত। অনুভূতির সাগরে তলিয়ে যাচ্ছিল দুজনা। আস্তে ধীরে আর চোখে ডানে ঘুরে তাকালো হৃদি। স্বামী নামক মানুষটি মোবাইলে ফোনালাপ করতে করতে কক্ষ হতে বেরিয়ে যাচ্ছে। দরজা পার হবার ঠিক পূর্বে মুহূর্তে পিছু ঘুরে তাকালো ইরহাম। নয়নে মিলিত হলো নয়ন, ভীতুগ্রস্ত হলো কোমল হৃদয়। দানবীয় দংশন অনুভূত হলো অন্তঃস্থলে। অবচেতন মেয়েটির অক্ষিকোল হলো সিক্ত। কেমন দুর্বোধ্য চাহনিতে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। বড় বড় কদম ফেলে প্রস্থান করল। রমণীর কপাল ছুঁয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। নিজেই চমকালো হৃদি। এ অশ্রুপাতের কারণ কি? কেন অর্ধাঙ্গের বিদায়ে কাঁদছে হৃদয়? এ কিসের পূর্বাভাস? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন। অন্তিম মুহূর্তের ব্যস্ততায় কাটছে দলবলের সময়। মনোনীত প্রার্থীরা সুবহা হতে রাত্রি শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। ভোটারদের সমর্থন কুড়াতে তাদের কৌশলের শেষ নেই। ভিন্নধর্মী বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে তারা। জয় করতে চাইছে জনগণের মন। ইরহামও তাদের ব্যতিক্রম নয়। দিনভর ব্যস্ত সময় অতিবাহিত হলো। যথাসময়ে ভোজন অবধি সারেনি মানুষটা। এতটাই ব্যস্ত সময় কাটছে, শান্তিতে শ্বাস ফেলাও এখন দুষ্কর। অন্যদিকে আসগর সাহেব, উনি প্রবীণ এক রাজনীতিবিদ, 2 বারের মন্ত্রী। স্বাভাবিকভাবেই এক তরুণের প্রতিদ্বন্দ্বিতায় উনি অতটাও চিন্তিত নন। তবু মন যে মানে না। ওই 2 দিনের তরুণের একের পর এক ভিন্নধর্মী কৌশল, ব্যক্তিত্ব, সততা এবং বুদ্ধিদীপ্ত মানসিকতা ওনাকে বারংবার দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। তন্মধ্যে ঘটেছে আরও 2টো অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর কাণ্ড, যার সম্পর্কে অজ্ঞাত সাধারণ জনগণ। ওই 2টো কাণ্ডে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছে আসগর সাহেব। তাই তো 2 দিনের পথের কাঁটাকে পথ হতে উপড়ে ফেলতেও কালক্ষেপণ করতে চাইছেন না। পথের কাঁটা উপড়ে ফেলার সঠিক সময় তবে চলেই এলো। তমসাচ্ছন্ন রজনী, ঘড়ির কাঁটা তখন 1টার কাছাকাছি মধ্যরাত। চারিদিকে নিস্তব্ধ। ভেসে ভেসে শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাচ্ছে নিশাচরের কলরব। উত্তপ্ত দিন শেষে রাতের ঠান্ডা হাওয়া শরীরে পশম দাঁড় করিয়ে দেবার মতন। নিরিবিলি পথ ধরে হেঁটে চলেছে ইরহাম, সাহিল এবং 3 জন দলীয় কর্মী। আগামীকালের নির্বাচনী আলাপচারিতায় লিপ্ত 5 জন। দুপাশে দণ্ডায়মান দালান যেন দানবীয় ভঙ্গিতে শির উঁচু করে দাঁড়িয়ে। স্ট্রিট লাইটের মৃদুমন্দ আলো ওদের দেহে পড়ছে। রাস্তার বুকে দৃশ্যমান হচ্ছে 5 মানবের চলন্ত কৃষ্ণবর্ণ ছায়া। ভুতুরে হিমশীতল পরিবেশ। নেতার ভূমিকায় অবতীর্ণ মানুষটি ওদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করছে।
আর মাত্র স্বল্প দূরত্ব, এরপরে ইরহাম গাড়ি এবং মূল সড়ক। বিচ্ছিন্ন হবে ওদের পথ, যে যার গন্তব্যে রওনা হবে। ওদের পরিকল্পনা মাফিক পথ চলার আকস্মিক বাধা পড়ল। 5 মানবের পথ রোধ করে উপস্থিত হলো একটি জিপ। গাড়ির ফ্রন্ট লাইট সরাসরি সম্মুখে দাঁড়ানো ইরহামের চোখে পড়ল। আকস্মিক আলোক রশ্মিতে ধাঁধিয়ে গেল চক্ষু। ডান হাতের উল্টো পিঠ চোখের উপর রেখে তীব্র আলো হতে চক্ষু বাঁচালো সে। আস্তে ধীরে চোখের সামনে হতে হাত সরিয়ে ফেলল। চক্ষু তারায় দৃশ্যমান হলো একটি জিপ গাড়ি আর মোট 7-8 জনের মতো মুখোশধারী আগন্তুক। কপালে চিন্তার বলি রেখা পড়ল। সাহিল আস্তে করে এগিয়ে এসে ইরহামের কানে ফিসফিসে বলল, ভাই সুবিধা লাগছে না। ইরহাম চোখের ভাষা ওকে কিছু বুঝিয়ে দিল। শঙ্কিত সাহিল মাথা নেড়ে পূর্বের স্থানে দাঁড়ালো। সহচর 3 জন একে অপরের মুখ চাওয়াচি করছে। চোখের সামনে জিপ গাড়ি হতে একে একে নেমে এলো অজ্ঞাত মুখোশধারী আগন্তুকের দল। কৃষ্ণবর্ণ পোশাকে, পরনে তাদের, মুখে অদ্ভুত মুখোশ লেপ্টে। চেহারা চেনার সম্ভাবনা অতীব ক্ষীণ। হাতে ওদের ধারালো অস্ত্র। ওদের আগমনের মূল হেতু বুঝতে অসুবিধা হলো না ইরহামের। ভীতিকর পরিস্থিতি একটুও কাবু করল না তাকে, বরং অকুত ভয় বীরের ন্যায় শত্রুর মোকাবেলার প্রস্তুত সে। নেতাগোছের একজন দুপাশে থাকা সঙ্গীদের ইশারা করল। ইশারা পাওয়া মাত্রই ক্ষিপ্ত গতিতে ছুটতে আরম্ভ করলো 2 জন মুখোশধারী। ধারালো অস্ত্র হাতে ইরহামকে নিশানা করে ছুটে আসছে গাড়ি। স্ট্রিট লাইট এবং জিপ গাড়ির ফ্রন্ট লাইটের সংমিশ্রণে এক অদ্ভুত আলোক ছটা ছড়িয়ে। আক্রমণকারীর পানে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে ইরহাম চক্ষু হতে চশমা খুলে পাঞ্জাবির পকেটে পুরে নিল। সুদক্ষ ভঙ্গিতে গুটিয়ে নিল পাঞ্জাবির স্লিপ। প্রস্তুত সে। ধারালো অস্ত্র হাতে আঘাত করতে উদ্যত হলো একজন। শির দ্বারা সোজা করে অকুত ভয় দৃঢ় চিত্তে দাঁড়িয়ে ইরহাম। যেই না লোকটা অতি সন্নিকটে হাতের নাগারে এলো, অমনি চতুরতার সহিত আক্রমণকারীর চোয়াল বরাবর ডান হাতে হুক পাঞ্চ করলে ইরহাম। চোয়ালে আকস্মিক আঘাতে খেয়ে হারিয়ে ফেলল লোকটি। দুর্বল হলো স্নায়ু। সে সুযোগ তাকে প্রতিহত করে দ্বিতীয় আক্রমণকারীর পাঁজরের খাঁচা বরাবর শক্তপোক্ত লাথ চালালো ইরহাম। সিটকে দূরে পড়ল লোকটি, আর হাতের নাগালে থাকা লোকটির নাকে পড়ল মুষ্টিমেয় এক ঘুষি। অপ্রত্যাশিত প্রতিরোধে চমকে গেল শত্রুপক্ষ। আরও 2 জন ছুটে এলো আঘাত করার উদ্দেশ্যে। একজনের ঘাড়ে আঘাত করে দ্বিতীয় জনের লিভার বরাবর আঘাত হানল চৌধুরী সাহেব। 2 জনে দুর্বল হয়ে পড়ল। চেষ্টা করতে লাগলো আক্রমণ করার। সাহিল এবং সঙ্গী 3 জন প্রসন্ন চিত্তে রাস্তার এক পাশে দাঁড়িয়ে লাইভ ফাইটিং দেখছে। তাদের ভাই একা হাতে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আরেকজন পাশাতে আঘাত করতে উদ্যত হলে ইরহাম তার সোলার প্লেক কাছে বসিয়ে দিল এক হাতুড়ি সমঘুষি। কোকিয়ে উঠল সেই লোক। সুদক্ষ ভঙ্গিতে মারাত্মক ক্র্যাপ মাগা কৌশল অবলম্বন করে শত্রুদের একাই ধারাশায়ী করে ফেলেছে বলিষ্ঠ দেহী মানব। মরণাস্ত্র নিয়ে উপস্থিত শত্রুর দল যখন নিজেরাই চোখের সামনে মরণ দেখছে, বলশাহী চৌধুরী এক একটি আঘাত তাদের বিধ্বস্ত করে চলেছে। অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে আহত লোকেরা। কেউ কেউ আহত শরীর নিয়েই আঘাত করবার চেষ্টায় লিপ্ত। এমনইভাবে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কাপুরুষের ন্যায় পেছন হতে ছুরিকাঘাত করল এক দুর্বৃত্ত। শুভ্র পাঞ্জাবি ভেদ করে পিঠের মসৃণ ত্বকে আঘাত হানল ছুরি। চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো রক্তকণিকা। আটকে উঠল সাহিল এবং 3 সহচর ভাই। সাহিল ছুটে এলো ইরহামকে ধরার পূর্বেই। ইরহাম পিছু ঘুরে আঘাতকারীর শ্রবণ অঞ্চল বরাবর শক্তিশালী ঘুষি বসিয়ে দিল। অতঃপর পাঁজরের খাঁচায় এক লাথ। ছিটকে দূরে গিয়ে ল্যাম্পপোস্টে আঘাত পেল লোকটি। ইরহাম বা হাতে পিঠের ক্ষতে স্পর্শ করার বৃথা চেষ্টা চালালো। যন্ত্রণায় বিকল হয়ে আসছে মুখশ্রী। সাহিল তড়িৎ এগিয়ে এসে পকেট হতে রুমাল বের করে ভাইয়ের ক্ষতস্থানে চেপে ধরল। 3 সহচর এবার কুপকাত করতে লাগলো দুর্বল শত্রুদের ঠিক সে মুহূর্তে। নিস্তব্ধতার চাদরে হটিয়ে কর্ণপাত হচ্ছে পুলিশের গাড়ির আগমন। বিপদের বার্তা সমেত ধেয়ে আসছে সাইরেনের আওয়াজ। বাধা পড়ল শত্রু খেলায়। তড়িৎ আহত শরীরে উঠে পড়ল একজন দুর্বৃত্ত।
তড়িঘড়ি করে তাদের জিপে উঠে বসলো, উল্টো পথে পালায়ন করলো চোখের পলকে। ইরহামের দলীয় 3 কর্মী বাধা দিতে গিয়েও ব্যর্থ। তখনই ওদের সম্মুখে এসে দাঁড়ালো পুলিশের গাড়ি। আহত ভাইয়ের পিঠে রুমাল চেপে রক্তক্ষরণের বন্ধের চেষ্টায় লিপ্ত সাহিল ধীর পায়ে পুলিশ ও চৌধুরী সাহেবের মুখোমুখি হলো। গুরুত্বপূর্ণ আলাপ শেষে ইরহাম উঠে বসলো তাদের গাড়িতে। নিশতি রাতে গাড়ি রওনা হলো চিকিৎসালয়ের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা তখন 4:45 নিকটবর্তী। কৃষ্ণ বরণ দূরীভূত হয়ে স্লথ গতিতে আলোর আভা ফুটে উঠেছে দিগন্তে। ডুপ্লিকেট চাবি ব্যবহার করে আনন্দাঙ্গনে প্রবেশ করল ইরহাম। সদর দরজা বদ্ধ করে দুর্বল কদম ফেলে সিঁড়ির ধারে অগ্রসর হলো। পরিবারের সদস্যরা তখন জাগ্রত সালাত আদায়ের উদ্দেশ্যে। তাদের দৃষ্টির আড়ালে ইরহাম পৌঁছে গেল নিজ কক্ষে। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে পৃষ্ঠদেশ। বিনিদ্র রজনী কাটানোর ফলস্বরূপ চোখের সফেদ অংশ রক্তবর্ণ ধারণ করেছে। চোখে মুখে অবর্ণনীয় ক্লান্তির ছাপ। দুর্বলতায় ভারসাম্য হারিয়ে বেঁকে আসছে পদযুগল। ফুটন্ত লাভার ন্যায় টকবক করছে মস্তিষ্ক। ধীর পায়ে কক্ষে প্রবেশ করে হতবাক হলো মানুষটি। আলোক ছটা ছড়িয়ে সারা ঘরে, শূন্য বিছানা, হালাল সঙ্গী তবে কোথায়। ছোট ছোট কদম ফেলে ভেতরে গেল ইরহাম। যাতনা মিশ্রিত চোখে এদিক ওদিক তাকাতেই থমকে গেল। প্রশান্তি নেমে এলো চক্ষু তারায়। শীতল পবন বয়ে গেল অন্তঃপুরে। ডিভানে গুটিসুটি ভঙ্গিতে শুয়ে তার অর্ধাঙ্গিনী। দেখেই বোঝা যাচ্ছে অগণ্য মুহূর্তে অপেক্ষা করতে করতে এমনতন নিদ্রার আগমন। তৃপ্তির আভাস ছড়িয়ে পড়ল চোখে মুখে। ধীরগতিতে পা ফেলে এক প্রকার বশীভূত হয়ে সঙ্গিনীর পানে এগোতে লাগলো ইরহাম। অনুভব করতে লাগলো বর্ধিত স্পন্দনের গতিবেগ। লাবডাব লাবডাব ধ্বনি করা নাড়ছে কর্ণ গহ্বরে। অবচেতনে তৃপ্তিময় রেখা ফুটে উঠল অধর কোলে। ভেতরকার যন্ত্রণা, অস্থিরতা, ক্লান্তি ভুলে অর্ধাঙ্গীর নৈকটে পৌঁছালো মানুষটি। ঘুমন্ত মায়াবিনীর মায়াজালে জড়িয়ে ইরহাম মহাচ্ছন্ন হয়ে হাঁটু করে বসল ডিভানের ঠিক পার্শ্বে। সঙ্গিনীর মুখ বরাবর নিষ্পলক তাকে রইল মায়ায় ভরপুর মুখখানিতে। ঘুমন্ত কন্যার মুখে এখনো বিরাজমান দুশ্চিন্তার ছাপ। তা উপলব্ধি করে অদ্ভুত শান্তিতে প্রচ্ছন্ন হলো হৃদয়। এই যে অন্তরে কিছু মুহূর্ত পূর্বে উচ্চাটন করছিল, পীড়নে পুড়ছিল সত্তা, তা এখন কই হারিয়ে গেল। সেটাই বিরাজ করছে আবেগী মধুর তোলপাড়। শান্তিতে বুঝে আসতে চাইছে অক্ষি জোড়া। একটুখানি সঙ্গিনীর গভীর স্পর্শের লোভে মরিয়া অন্তর, বেসামাল সত্তা অনবরত ছটফটিয়ে যাচ্ছে। আর দমানো গেল না নিজেকে। নিদ্রাচ্ছন্ন রমণীকে 2 হাতের বাঁধনে বেঁধে নিল। উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলো হৃদি। স্বামীর বুকে বা পাশে মিলল ঠাই। গভীর নিদ্রায় শায়িত রমণী টেরও পেল না এ মুহূর্তে তার অর্ধেক অংশ তার স্বামীর ভেতরে চলমান তুফানের গতিবেগ। প্রিয় মানুষটির সান্নিধ্য চঞ্চল হয়ে উঠল পৌরষ চিত্ত। আবেশে নিমিলিত হলো নেত্র। প্রগাঢ় রূপে বুকের বা পাশে মিশে রইল বইয়ের একচ্ছত্র অধিকারিণী। ঘুমন্ত কন্যার চুলের ভাঁজে উষ্ণ পরশ বুলিয়ে তাকে 2 হাতে পাজা কোলে তুলে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো পিঠের ক্ষতটা কেউ ভয়ঙ্কর অ্যাসিডের প্রলেপ মেখে দিয়েছে। সিরসির করে উঠল তার সদ্য প্রাপ্ত ক্ষত। পরিহিত নতুন পাঞ্জাবির আড়ালে লুকায়িত সফেদ ব্যান্ডেজ দেখা মিলল সোপসাপ লাল বর্ণের। তবু দমে গেল না মানুষটি। হৃদিকে পরম যত্ন বাহুডরে আগলে নিয়ে অগ্রসর হলো বিছানায়। শুয়ে দিল বিছানার নরম আবরণে। বেদনা মিশ্রিত চাহনিতে তাকে রইল কয়েক পল। মাথায় আলতো করে হাত বুলিয়ে বেদনাদায়ক ঢোক গিলল। দাঁড়ালো সোজা হয়ে। ভোর হয়ে এসেছে। সূর্য উঠছে পূব দিগন্তে। মসজিদ হতে সালাত আদায় করে আসার সেই কর্ম নেই। আর অর্ধাঙ্গী যে ছুটিতে রয়েছে সে বিষয়ে জ্ঞাত সে। তাই আর নিদ্রা ভঙ্গ করে উঠল না। আরামে থাকতে দিয়ে সে অগ্রসর হলো কাবাটের ধারে। সতেজতার জন্য আনচান করছে শরীর। ফ্রেশ হওয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। গতরাতে কম তো ছোটাছুটি হয়নি, শত্রু খেলা। এরপর চিকিৎসালয়ে ভ্রমণ করে পুলিশ স্টেশনে গমন। পিঠের ক্ষতস্থানে সেলাই পড়েছে। এ অবস্থায়ও থেমে নেই মানুষটি। রাতভর ছোটাছুটি করে ভোরে ফিরল আপন নীড়ে। কাটল এক বিনিদ্র রজনী। জাতীয় সংসদ নির্বাচন আজ।
সেই বহুর প্রতীক্ষিত দিন। সকাল হতে আনন্দাঙ্গনে উত্তেজনাময় পরিবেশ। মালিহা, রিদি, ইনায়া বেশ উত্তেজিত আজকের দিনটি নিয়ে। তাদের আপনজন যে প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নেমেছে, কে জানে বিজয়ের মুকুট কার মাথায় উঠবে। শুধু এতটুকু জানে তাদের আপনজন মানুষটি নিজের সেরাটা দিয়ে লড়াইয়ে লিপ্ত হয়েছে, প্রচেষ্টা চালিয়েছে শেষ বিন্দু অবধি। দেখা যাক কি থেকে কি হয়। সকাল 8টা থেকে আরম্ভ হয়েছে ভোট প্রদান, চলবে বিকাল 4টা পর্যন্ত। রৌদ্রোজ্জ্বল এ দিনে অগণিত ভোট কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল থেকে দলে দলে উপস্থিত হয়েছে তারা। কোথাও কোথাও দুপুর 12টার পর ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেশ কিছু কেন্দ্র ঝুঁকিমুক্ত, সেটাই নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া চলছে। রিটার্নিং কর্মকর্তার মতে নির্বাচনে কোনো রাজনৈতিক চাপ নেই। কয়েক প্লাটুন বিজিবি সহ মাঠে অবস্থান করছে মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স। রাস্তায় রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন কেন্দ্রে দেখা মিলছে মনোনীত প্রার্থীর। ইরহামও ব্যতিক্রম নয়, আহত শরীর নিয়ে কেন্দ্রে অবস্থান করছে। সঙ্গে রয়েছে দলীয় সমর্থক এবং সাহিল। রৌদ্রের কিরণ সরাসরি পড়ছে দেহে। ঘর্মাক্ত ক্লান্ত শরীরে ভোট প্রদান করতে লাইন ধরে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ। নারী পুরুষের ঢল নেমেছে। প্রাপ্তবয়স্ক প্রায় সকলেই নিকটস্থ কেন্দ্রে পছন্দের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে এসেছে। ধৈর্য ধরে রোদের উত্তাপ সয়ে কেন্দ্রে প্রবেশ করছে তারা। নিয়মকানুন মান্য করে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করছে। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রস্থান করছে সেটা হতে। সকলের চোখে সুন্দর এক রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন। কবে গড়ে উঠবে আকাঙ্ক্ষিত সোনার বাংলা। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সহিংসতা দেখা মিলল। ব্যালট পেপারে সিল মারা কিংবা ভোট কারচুপির অভিযোগে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল। আরম্ভ হয় ধাওয়া পাল্টা ধাওয়া। উপস্থিত ভোটাররা এতে প্রচুর ভীত সন্ত্রস্ত, বিব্রত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। তাদের কার্যকরী কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে বাধ্য হয়। দিনভর ভোট প্রদান কার্যক্রম চালনা। ঘড়ির কাঁটা তখন 4-এর ঘর পেরিয়েছে। সমাপ্ত ভোটদান প্রক্রিয়া। আরম্ভ হতে চলেছে গণনা কার্যক্রম। গুধূলি লগ্ন। লিভিং রুমে উপস্থিত পরিবারের সদস্যরা, মনোযোগ তাদের টিভির পর্দায়। বিভিন্ন নিউজ চ্যানেলে গণনা কার্যক্রমের সর্বশেষ আপডেট দেখানো হচ্ছে। সোফায় বসে মালিহা, রিদি, ইনায়া এবং রাজেদা খানম। সঙ্গে রয়েছে নতুন অতিথি নীতি, নিদিশা, পল্লবী আর রায়না। আজকের বিশেষ দিনে তারা না এসে পারল না। মালিহা বারবার চ্যানেল পরিবর্তন করে সর্বশেষ আপডেট দেখছেন আর উৎকণ্ঠা প্রকাশ করছেন, কেননা সর্বশেষ আপডেট মোতাবেক ইরহামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসগর সাহেব এগিয়ে। পল্লবী বিষয়টি অনুধাবন করে মালিহাকে বললেন, শুধু শুধু দুশ্চিন্তা করো না, সবে তো গণনা শুরু হয়েছে, এখন অনেক বাকি, দেখো কি হয়। মালিহা নীরস বদনে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। বারবার উচ্চাটন করছে মন, ওনার ছেলে স্বপ্ন জড়িয়ে এই নির্বাচনী লড়াইয়ে। সে স্বপ্ন কি তবে পূরণ হবে না? আসগর নামক এক তুখর রাজনীতিবিদের নিকটে তবে হেরে যাবে? কি হতে চলেছে লড়াই শেষে? নিজ কক্ষে বিছানায় বসে রিদি, হাতে মোবাইল, তাতে প্রদর্শিত হচ্ছে সর্বশেষ আপডেট। হতাশা ঘিরে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। কৃষ্ণবর্ণ মেঘে সেজ আসছে মন। ওর দুপাশে বসে দুই চাচাতো বোন নীতি এবং নিদিশা। ওরা বোনের অবস্থা অনুধাবন করতে পারছে। পরিস্থিতি একটুখানি স্বাভাবিক করতে নিদিশা রসিকতার স্বরে বলে উঠল, উফ রিদিপু, তুমি শুধু শুধু টেনশন করো আর হাই প্রেশারের রুগী হয়ে যাবা। আরে আমাদের ভাইয়া যা মানুষ না, ওনার পার্সোনালিটি এবং হ্যান্ডসাম চেহারা দেখেই লোকে ভোট দেবে, স্পেশালি মেয়ে ভোটার। দেখো কোনো বুড়া ভাইয়ার কাছে টিকবে না। রিদি মোবাইল কোলে রেখে ওর দিকে সরু চোখে তাকালো।
বলল, এটা জাতীয় সংসদ নির্বাচন বোন, আমার কোনো ফ্যাশন শো কিংবা বিউটি কন্টেস্ট না যে চেহারা দেখে যেতে যাবে। ইটস ইলেকশন, জাতীয় পর্যায়ের নির্বাচন, বুঝতে পারছিস? নীতি অবাক নেত্রে তাকিয়ে বোনের পানে। বাহ, হৃদু দেখি নির্বাচন নিয়ে কত কি জেনে গেছে, অথচ বিয়ের আগ অব্দি তুইও আমাদের সাথে ছিলি। বলতে ওসব ইলেকশন কোনো কঠিন বিষয় না, চাইলেই জেতা চায়। হতাশা প্রকাশ করে রিদি বলল, কোনো বিষয়কে কাছ থেকে না দেখলে, সঠিক কিংবা জ্ঞান অর্জন না করলে যা হয় আর কি। কখনো তো কাছ থেকে কোনো পলিটিশিয়ানকে দেখিনি, বুঝতে পারিনি ইটস নট এ কাপ অফ টি। বিষয়টা অনেক জটিল, গুরুত্বপূর্ণ। ওদের দিকে তাকিয়ে, জানিস গত রাতে উনি বাড়িতেই ছিলেন না, রাতভর বাইরে ছিলেন। কখন ফিরেছেন টেরও পাইনি। অপেক্ষা করতে করতে 3টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সকালে এক ঝলক দেখা পেয়েছিলাম। কোনো মতে নাকে মুখে খেয়েই উনি বেরিয়ে পড়লেন। মানুষটা না এই নির্বাচন নিয়ে খুব আশাবাদী। আমি নিজের চোখে দেখেছি উনি দিন রাত এজন্য কত অক্লান্ত পরিশ্রম করেছেন। উনি সৎ, নিষ্ঠাবান একজন মানুষ। তার তো গুজব শুনেছিস, ওই আজগর সাহেব লোকটা অত সুবিধার নয়, অসৎ। তাই মন প্রাণ দিয়ে চাইছি ইরহাম জয়লাভ করুক, ওনার স্বপ্ন পূরণ হোক। বাংলা পাক এক সৎ, নিষ্ঠাবান পথপ্রদর্শক। নীতি এবং নিদিশা বিস্ময়ে নয়নে বোনের দিকে তাকিয়ে, কি তাদের সেই হৃদিপু কল্পনাপ্রবণ চঞ্চল মেয়েটি এভাবে গভীর রূপে ভাবতে শিখল কবে থেকে? এ যে সম্পূর্ণ নয়া রূপ, এতদিন পরে দেখা সাক্ষাৎ, ওরা যেন বোনকে ঠিক চিনতে পারছে না। বিয়ের প্রায় 4 মাস হতে চলল। এত অল্প সময়ে এমন রূপান্তর অভাবনীয়। হৃদি ওদের থেকে দৃষ্টি সরিয়ে নিল, মোবাইলে মনোনিবেশ করে দেখতে লাগলো আপডেট। মনে মনে স্মরণ করতে লাগলো মহান রবকে, আজ ওনার রহমত বিহীন সব অসম্ভব বৃথা। তরুণ প্রতিদ্বন্দ্বী হতে বেশ এগিয়ে আসগর সাহেব, নির্বিঘ্নে আয়েশ করে সময় অতিবাহিত করছেন উনি। ওনার সমর্থকেরা এখনই বিজয় উদযাপনের প্রস্তুতি সেরে নিচ্ছে। দুদিনের নিব্বাকে পরাজিত করে সিংহাসনে বসতে চলেছে তাদের নেতাজি। উদযাপন করবে কিনা? ওরে বাজি কিনে আন, পেপসি বিরিয়ানি চাই, কিন্তু কত কি পরিকল্পনা উচ্ছ্বাস দেখা যায়, শেষমেশ কি হয়। এজাজ সাহেব লিভিং রুমে উপস্থিত হয়েছেন কিয়ৎক্ষণ পূর্বে। ভাবখানা এমন, উনি ব্যবসায়িক কর্মে লিপ্ত, হাতে অফিসের ফাইল। প্রকৃত বিষয়টি যে সম্পূর্ণ ভিন্ন। উনি হয়তো তাকিয়ে ফাইলের পাতা হতে সজাগ শ্রবণেন্দ্রিয়। টিভির পর্দায় প্রদর্শিত হচ্ছে সর্বশেষ আপডেট। ঠিক অন্য কর্ণে পৌঁছে যায়। মালিহা উৎকণ্ঠিত হয়ে সোফায় দেহ এলিয়ে দিয়েছেন, যন্ত্রণা হচ্ছে মাথায়। এত দুশ্চিন্তা সইছে না শরীর। কিছুক্ষণ পূর্বে প্রকাশিত আপডেট মোতাবেক এখনও পিছে ইরহাম। হতাশায় উনি টিভি বন্ধ করে দিলেন। রাজে দেখানো মিশত বিরক্তিকর কণ্ঠে বললেন, বউ, তোমার পোলা একলা নির্বাচনে খাড়ায় নাই, আরো মানুষে খাড়াইছে। হ্যাঁ গো মা বোন, তোমার লাহান দাপাদাপি করতেছে না, একটু শান্ত হও, অমন করলে চলে। মালিহা আবেগী হয়ে পড়ছেন। একমাত্র পুত্রের স্বপ্ন ভঙ্গের বিষয়টিও উকি ঝুঁকি দিয়ে চলেছে মানুষ পটে। হতাশায় বিধ্বস্ত উনি আকস্মিক লিভিং রুমে উপস্থিত 4 জন সিনিয়র সদস্য হকচকিয়ে গেল। চেঁচাতে চেঁচাতে দুরন্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে রিদি। উচ্চস্বরে জানান দিচ্ছে আশার বাণী, মা, ইরহাম এখন এগিয়ে। ঝলমল করে উঠল সকলের মুখ। এজাজ সাহেব যদিও বা তা প্রকাশ করলেন না। মালিহা তড়িঘড়ি করে টিভি অন করলেন। প্রথমে নজর কাড়ল ইরহাম যে আসনে দাঁড়িয়েছে তার সর্বশেষ আপডেট। আসলে আসগর সাহেব হতে কিছুটা এগিয়ে ইরহাম। আবেগপ্রবণ হয়ে পড়ল মালিহা। ওনার পাশে এসে বসলো ইরহাম পত্নী। দুজনের চোখে মুখে আশার আলো শোভা পাচ্ছে। তবে কি পূরণ হতে চলেছে বহুদিনের লালিত স্বপ্ন? নিকোষ কৃষ্ণ রজনী। নগরীর বুকে চলছে আনন্দ উদযাপন। ফলাফল ঘোষণার পর বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে যত্রতত্র। বিভিন্ন স্থানে সদ্য বিজয়ী এমপি ও তার দলবল বিজয় উদযাপন করছে। শুধুমাত্র কয়েকটি আসনের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে সেগুলো খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। নগরীর অন্যতম বড় এক কেন্দ্রে উপস্থিত 2 প্রতিদ্বন্দ্বী, চৌধুরী এবং আসগর সাহেব।
উত্তেজনা উৎকণ্ঠা বিরাজমান তাদের রন্ধ্রে রন্ধ্রে। আসগর সাহেব বিপি হাই, ওনার কয়েকজন চাওয়ালা ওনাকে সামলাতে ব্যস্ত চেলাগুলো। অন্যদিকে ইরহাম নির্বিকার অভিব্যক্তি নিয়ে দাঁড়িয়ে। বেলা শেষে ক্লান্তি পরিলক্ষিত হচ্ছে চেহারায়, হালকা পবনে শিরশির করে উঠছে কাঁ। দুহাত পেছনে বেঁধে ধীর পায়ে হেঁটে চলেছে সুঠাম দেহি সুশ্রী মানবটি। ওর সহচরেরা প্রচুর চিন্তিত। শেষ মুহূর্তের গণনা স্থির নয়। কখনো আসগর সাহেব, কখনো ইরহাম এগিয়ে, শেষমেশ কে হতে চলেছে এই আসনের বিজয়ী। অন্ধকার আকাশের দিকে মুখ করে পেছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে ইরহাম, বুকে বহুদিনের লালিত স্বপ্ন। চক্ষু তারায় ভেসে উঠছে এক দেশনায়ক, জনগণের মাঝে সে পরিচিত বঙ্গবন্ধু নামে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা উদিত হয়েছে মানসপটে। বঙ্গবন্ধু এবং তার স্বদেশপ্রেম, ওনার যুগান্তকারী ৭ই মার্চে সেই ভাষণ, যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাধীনতা পরবর্তী সোনার বাংলা গঠনের অসংখ্য পদক্ষেপ। ওই একটি মানুষই তো তার আদর্শ, যারে আইডল হিসেবে মেনে এসেছে শৈশব হতে চেয়েছে একজন পরোপকারী দেশের সেবক। সে এমপি নামক ট্যাগ নিয়ে ঘোরার জন্য নির্বাচনী লড়াইয়ে নামেনি, লড়াইয়ে নেমেছে একটি সুন্দর কুলুষতাবিহীন দেশ গঠনের স্বপ্নে। আমাদের দেশনায়কের অপূর্ণ সোনার বাংলা গঠনের উদ্দেশ্যে সে কোনো মহামানব কিংবা নেতা ট্যাগের অধিকারী হতে নয়, বরং জনগণের আধারে দিশারি হয়ে পথ দেখাতে এসেছে। মাতৃভূমির সেবায় সদা নিয়োজিত তার তনুমন। দেশমাতৃকার সেবা করতে সে কখনো কার্পণ্য করবে না, সততার সঙ্গে সেবা করে যাবে, নিঃস্বার্থ ভালোবাসা দেবে দেশমাতৃকারে। বিনিময় চাইবে না সোনা রূপা কিংবা কোনো ক্ষমতাশালী গদি। সে এমপি নয়, জনগণের বন্ধুরূপে বেঁচে থাকতে চায়, পূরণ করতে চায় বুকে থাকা অগণিত স্বপ্ন। এতটুকুই তার চাওয়া। আদৌ পূর্ণ হবে কি সে স্বপন? ভাই জিতে গেছে, আলহামদুলিল্লাহ। আধার দিগন্তে তাকে মনে মনে দোয়া পড়লেন মানুষটি। স্মরণ করছিল সারা জাহানের মালিক মহান স্রষ্টাকে। সে মুহূর্তে কোলাহলে মুখরিত পরিবেশে উচ্চ স্বরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল সাহিলের উচ্ছ্বাস। থমকে গেল ইরহাম। কর্ণ গহ্বরে প্রবেশ করে চলেছে সমর্থকদের আনন্দমেলা। স্তব্ধ মানুষটির নেত্রজোড়া ধীরে ধীরে নিমীলিত হল। এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল নেত্র বেয়ে মহান রবের নিকটে। অনবরত শুকরিয়া আদায় করল মন। পেছন থেকে ছুটে এসে জাপটে ধরল সাহিল। পিঠের যন্ত্রণা ভুলে মুচকি হেসে চক্ষু মেলে তাকাল ইরহাম। সমর্থকদের মাঝে চাপা পড়ল সদ্যজয়ী এমপি সাহেব। হাই প্রেশারের রোগী আসগর সাহেব হতভম্ব নয়নে তাকিয়ে। অবিশ্বাস ছড়িয়ে ওনার শিরায় শিরায় একই হয়ে গেল। তার এত বছরের সাজানো ক্ষমতা, সিংহাসন আজ নতুন রাজা। সব শেষ, সব। আবেগতাড়িত হয়ে টিভির পর্দায় তাকে মালিহা। ওই তো ওনার পুত্রের হাসি মুখের দেখা মিলছে। মুস্কি হাস্যরত মানুষটির গলায় বেশ কয়েকটি পুষ্পমালা জড়িয়ে দিল সাহিল এবং দলীয় নেতাকর্মী। মিষ্টিমুখ করালো একজন মাঝবয়সী সহচর। চলছে আনন্দ উদযাপন। এ দৃশ্য দেখে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কেঁদে উঠলেন মালিহা। এজাজ সাহেবও কিঞ্চিত আবেগপ্রবণ হয়ে তাকিয়ে। শেষমেশ ওনার একমাত্র পুত্রের দেশ সেবক হবার পথ চলা শুরুই হয়ে গেল। হৃদি বিমুগ্ধ চাহনিতে তাকিয়ে টিভির পর্দায় দৃশ্যমান স্বামীর অবয়বে, গলায় পুষ্পমালা জড়িয়ে তার অধরে লেপ্টে মুগ্ধকর হাসি। আলিঙ্গন করে চলেছে সহচরদের, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছে বারংবার। গর্বিত হলো নারী মন। স্বামীর সফলতা, তার বিজয়ের শুকরিয়া আদায় করল রবের। নোনা জলে ভরে গেল নয়ন জোড়া। সহসা থমকে গেল। ক্যামেরা বরাবর তাকিয়ে হৃদয়ে কারা হাসি উপহার দিল সদ্য নির্বাচিত এমপি সাহেব। তারই মোহনীয় হাসির রেখা যেন অর্ধাঙ্গীর হৃদয় বরাবর সরাসরি ভালোবাসার তীর বিদ্ধ করল। যেন তার উদ্দেশ্যে এই হাসি মুখ। লজ্জা মিশ্রিত হেসে দৃষ্টি সরিয়ে নিল হৃদি। ইস, মানুষটি কত সুন্দর হাসি উপহার দিল। উচ্চ ধ্বনিতে ধুকপুকানি হচ্ছে হৃদযন্ত্রে। কেউ পাশে কিছু শুনে না নেয়, শুনল না কেউই। ইনায়া তখন দাদি এবং রায়নাকে আলিঙ্গন করে উচ্ছ্বাস প্রকাশ করছে। দরজা পেরিয়ে আনন্দাঙ্গনে আনন্দমেলায় প্রবেশ করল চৌধুরী।
বরাবর সামনে দাঁড়িয়ে মমতাময়ী মা মুচকি হেসে মায়ের পানে এগিয়ে আসছে ইরহাম। তুষারের ন্যায় শুভ্রতা ছড়িয়ে তার দেহে শুভ্র পাঞ্জাবি পরিহিত একমাত্র পুত্র এগিয়ে আসছে মায়ের পানে। মালিহার চোখের সামনে ভেসে উঠল পুরনো এক সোনালী স্মৃতি। 9 বছর বয়সী ইরহাম দুহাত ছড়িয়ে সদর দরজা দিয়ে ছুটে আসছে। নৈকট্যে এসে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। উত্তেজনা প্রকাশ করে বলল, আম্মু আম্মু, আমিও বঙ্গবন্ধু হব নেতার মতো। আজ আর 9 বছর বয়সী ইরহাম নেই। সময়ের পরিক্রমায় সে এখন 30-এর কোঠা পেরোনো এক দামাল ছেলে। সুঠামদেহী ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছেলের মুখপানে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মালিহা। ওনার চোখে অশ্রু, ঠোঁটে হাসির রেখা। মাকে দৃঢ় রূপে আলিঙ্গন করতে আবদ্ধ করে নিল ইরহাম। চূড়ান্ত রূপে আবেগের বাঁধ ভেঙে গেল। হু হু করে কেঁদে উঠলেন মালিহা। দুহাতে জাপটে ধরলেন ছেলেকে, কাঁদতে লাগলেন অবিরাম। মায়ের পিঠে হাত বুলিয়ে শান্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ইরহাম। এমন হৃদয়ের ছোঁয়া দৃশ্যে হৃদির চোখে জমল নোনা জল। ইনায়া খুশি মনে এই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে নিল। উপস্থিত সকলের চোখে মুখে খুশির ঝিলিক। নিষ্কক্ষে বিছানায় বসে হৃদি নোনা জলে ঝাপসা প্রায় অক্ষি জোড়া, চোখে মুখে পরিতৃপ্তির ছাপ। মানুষপটে বারংবার ভেসে উঠছে একান্ত জনের অবয়ব, তার হাসি মুখ, আকর্ষণীয় ব্যক্তিত্ব। এই তো কদিন পূর্বের কথা, ইরহাম পত্নী রূপে এ গৃহে প্রবেশ হলো তার। দেখতে দেখতে বিবাহিত জীবনের প্রায় 4 মাস শেষের পথে। মাত্র 4 মাসেই হৃদয়ের আপনজন হয়ে উঠল মানুষটি। কবে কখন কি করে হৃদয়ের বদ্ধদ্বার উন্মোচন করে প্রবেশ করলো জানা নেই। জানা আছে শুধু তারা দুজন একে অপরের। অধর প্রসারিত হলো ভাবনায়, আসলেই তারা একে অপরের। ছেদ পড়ল ভাবনায়, দরজায় দৃষ্টি নিবদ্ধ হতেই বিমোহিত হলো নারীমন। অবশেষে স্বামীর আগমন হলো। মনে পড়ল তার সহধর্মিণীকে। ইরহামের ঝলমলে চেহারা, পরিশ্রান্ত রূপ অবলোকন করে মুহূর্তের মধ্যেই সুপ্ত অভিমান পালায়ন করল। হৃদয়ের অলিগলি উড়াল দিল রং বেরঙের প্রজাপতি। প্রজাপতি ভালোবাসার সম্মোহিতের ন্যায় বিছানা ছেড়ে উঠে দাঁড়াল হৃদি। একে অপরের পানে অনিমেষ নেত্রে তাকিয়ে তারা ধীর পায়ে অগ্রসর হতে লাগলো। কমতে লাগলো মধ্যকার দূরত্ব। শ্রান্ত মানুষটি দিবারাত্রি ছোটাছুটি শেষে ফিরেছে আপন নীরে। একান্ত মানবীর এতটুকু ছোঁয়া পেতে তৃষ্ণার্ত অন্তর। অর্ধাঙ্গিনী কি একটুখানি কাছে আসবে? কোমল স্পর্শে দূরীকরণ করবে সকল অবসাদ। তার খুশিতে সামিল হয়ে আরও মধুরতম করবে এ লগন। করবে কি? তার হৃদয়ে লুকানো অভিলাষ পূরণ হওয়ার পথে চঞ্চল পায়ে ছুটে এলো হৃদি। দুহাতে স্বামীকে বেশ উষ্ণ আলিঙ্গন আবদ্ধ করে ঠাঁই নিল তার প্রশস্ত বক্ষপটে। পেলব দুটো হাত আঁকড়ে ধরল পিঠ। মৃদু আর্ত মানুষটির মুখ নিঃসৃত হলো। ব্যান্ডেজের ওপর বিঁধে গেছে নখ। রক্ত বের হতে চলেছে কি? ভেতরকার যন্ত্রণা, অস্থিরতা গোপন করে এই মধুরতম মুহূর্তে মনোনিবেশ করল ইরহাম। শক্তপোক্ত পেশি বহুল দু হাতের বেষ্টনীতে বন্দী হলো কোমল কায়া। নিমিলিত হলো দুজনের আখি পল্লব। স্বামীর বুকের মধ্যেখানে মিশে মেয়েটি। ইরহামের মুখ লুকিয়ে সঙ্গিনীর কাঁধে পিঠের মসৃণ ত্বকের দেবে শক্তপোক্ত দুহাত। শিহরিত মেয়েটি আস্তে ধীরে সময় নিয়ে স্বামীর বুকের বাঁ পাশে ছোট্ট এক উষ্ণ পরশ এঁকে দিল। মৃদু কেঁপে উঠল পৌরষ চিত্ত। বিড়াল ছানার ন্যায় বক্ষদেশে মিশে থাকা মেয়েটি মৃদু স্বরে জানান দিল মনের কথা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অভিনন্দন এমপি সাহেব, সফল হোক আপনার আগামীর পথ চলা। দৃঢ় হলো বাঁধন। আর কিছুটি বললেন না কেউ। নৈশব্দে অতিবাহিত হতে লাগলে মুহূর্তে। একে অপরের সংস্পর্শে খোঁজ পেল স্বর্গীয় সুখানুভূতির। সমাপ্তির পথে রাত। নগরীর এক প্রান্তে যখন বিজয় উল্লাস, তখন কোনো এক প্রান্তে ক্রোধের মারাত্মক বহিঃপ্রকাশ। হাতের নাগালে থাকা শোপিস আসবাবপত্র সব লণ্ডভণ্ড করে ফেলছে ষাটোর্ধ্ব মানুষটি। ভীতু সন্ত্রস্ত হয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে চেলারা দেখছে তাদের নেতাজির পরাজিত সিংহের ন্যায় আক্রোশ। চেঁচিয়ে চলেছে মানুষটি, উঁচু স্বরে জানান দিচ্ছে, না না, এ হতে পারে না। আবার জোরালো শব্দ। টেবিলের কাজ ঝনঝনানিতে ভেঙে গুড়িয়ে পড়ল মেঝেতে। কেটে গেল হাত। তবুও থেমে নেই আজগর। আজ রাতভর চলবে
এই তাণ্ডব হাতের নাগালে থাকা সব হবে ধ্বংস বিনষ্ট। জনশূন্য কক্ষে নিশ্চিন্তে উদম দেহে বেরিয়ে এলো ইরহাম। ওয়াশরুমে সাবধানতার সহিত ফ্রেশ হয়েছে, ব্যান্ডেজে পানি লাগানো নিষিদ্ধ, তাই বড় সাবধানে ফ্রেশ হতে হয়েছে। পানির সংস্পর্শে এসে সতেজতা রন্ধ্রে রন্ধ্রে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত হস্তে ভেজা চুলে তোয়ালে লাগাতে চলল ইরহাম। তার মনে লোকায়িত সংখ্যা শেষমেশ সত্যি হয়েই গেল। মিষ্টিমুখী কক্ষে প্রবেশ করল রিদি। আস্ফুট স্বরে মিষ্টি খাওয়ার ফাঁকে কিছু বলতে যাচ্ছিল মেয়েটি, তবে আর হলো না, থমকে গেল আকস্মিক। আতঙ্কিত নেত্রজোড়া নিবদ্ধ হলো পিঠের ক্ষতস্থানে। ইরহাম! ব্যস্ত পায়ে ছুটে এলো রিদি। স্তব্ধ হয়ে গেল ইরহাম। দ্রুততার সহিত অর্ধ ভেজা তোয়ালে দিয়ে পিঠের ক্ষতস্থান লুকানোর বৃথা চেষ্টা চালালো। যা দেখার তা তো দেখা হয়েই গেছে। নৈকট্যে এসে দাঁড়ালো মেয়েটি। ইতিমধ্যে সিক্ত হয়ে উঠেছে আখি যোগল। পেশিবহুল ডান বাহুতে আলতো করে হাত রেখে ভেজা কণ্ঠে থেমে থেমে শুধালো, এসব কি করে হলো? কণ্ঠে কেঁপে কেঁপে উঠছে ভেতরকার ভয়, অস্থিরতা স্পষ্টভাবে বোঝা আসছে। অনবরত শুকনো ঢোক গিলছে মেয়েটি। মিষ্টি আটকে পড়েছে কণ্ঠনালীতে, দম বন্ধকর অবস্থা, কষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসে। সঙ্গিনীর এমন ভীতু সন্ত্রস্ত দুঃখী অবস্থা হৃদয় মানতে নারাজ। আলতো করে বা হাতে টেনে হৃদিকে কাছে আনলো ইরহাম। বুকের মাঝে মিশিয়ে নিল বউ পাখিটাকে। স্বামীর ডান হাতে আলিঙ্গন আবদ্ধ মেয়েটি আস্তে ধীরে স্বাভাবিক হলো। অভিমানে হৃদি চুপটি করে মিশে রইল বুকের ভেতর। তার স্বামীর এই দুরবস্থা, ক্ষত, আর সে কিনা এই বিষয়ে অজ্ঞাত। কেন বলল না তাকে? কেন চতুরতার সহিত লুকিয়ে গেল বিষয়টা? সে কি এতটুকু জানার অধিকার রাখে না? কেন লুকালো? ভীতু রমণী আলতো করে সাবধানী ভঙ্গিতে স্বামীর পিঠের কার্নিশে হাত বুলাতে লাগলো। তার অশ্রুকণা লেপটে যাচ্ছে প্রশস্ত উদম বক্ষে। ক্ষণে ক্ষণে কম্পিত হচ্ছে কাঁ। সবটা অনুধাবন করছে ইরহাম, তবে কোনরূপ নিষেধাজ্ঞা আরোপ করল না। হাত দিল, সবটুকু হতে দিল। অভিমানী কন্যার দীঘল কেশে হাত বুলিয়ে প্রশান্তি অনুভব করাতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে শান্ত হয়ে এলো মেয়েটি। মুক্ত হলো স্বামীর বাহুবন্ধন হতে। দৃষ্টি নত করে সরে গেল। মনোনীত করলো বিছানা ঠিক করতে। বড় শ্বাস ফেলল ইরহাম। অভিমানী পাখির অভিমান এখন ভাঙাবে কি করে? বিভাবরীর কৃষ্ণা বরণে আচ্ছাদিত ধরিত্রী বালিশে মাথা ঠেকে মেয়েটি নোনা জল জমায়েত অক্ষিকোল। চোখের পর্দায় বারংবার ভেসে উঠছে স্বামীর ক্ষতস্থান। ইস, কত শুভ্র ব্যান্ডেজের অন্তরালে ক্ষত, না জানি কতখানি আঘাত লেগেছে। খুব বেশি রক্তক্ষরণ হয়েছিল কি? এই আঘাত কবে পেলেন উনি? ও কি করে দেখল না? ও বোকা নয় যে এমন একটা ঘটনা দেখে অদেখা হয়ে যাবে। তবে কবে আঘাতপ্রাপ্ত হলেন উনি? কাল পরশু কবে? আজ আনন্দঘন এই মুহূর্তে সকল আনন্দ যেন এক লহমায় ভেস্তে গেল। ভীতির সৃষ্টি হলো অন্তপুরে। যাতনায় ছিন্ন ভিন্ন অন্তর অঝোর ধারায় বর্ষণ হতে লাগলো অক্ষিবে। শঙ্কিত হৃদয় এখনো কেঁপে কেঁপে উঠছে আবেগঘন এই মুহূর্তে। খুব কাছ থেকে অবলোকন করল ইরহাম। দাঁড়িয়ে সে বিছানার সংলগ্ন। নিদ্রা ও ক্লান্তির মিশ্রণে বুঝে আসছে আঁখি যুগল। তবুও তৃপ্তির আভাস ছড়িয়ে মুখশ্রীতে। সঙ্গিনীর যন্ত্রণা, ক্রন্দন সব যে শুধু তারই জন্য। এর চেয়ে মধুর তৃপ্তিময় মুহূর্ত আর কি হতে পারে? কক্ষের আলো নিভিয়ে ডিম লাইট জ্বালালো। অধর প্রসারিত করে বিছানায় বসল মানুষটি। পিঠে টান লেগে চিনচিনে ব্যথা অনুভূত হলো। এ ব্যথা সয়ে ঘুমানো কিছুটা কষ্টসাধ্য হতে চলেছে। আর চোখের এদিকে দেখে ইরহাম ইচ্ছাকৃতভাবে বেদনা মিশ্রিত স্বরে বলে উঠল, ব্যথা হচ্ছে খুব। আবেগী রমণী অভিমানের পাহাড় গুড়িয়ে মুহূর্তের মধ্যে উঠে বসলো। ছুটে এলো স্বামীর পানে। ব্যতিব্যস্ত হয়ে স্বামীর বাহুতে হাত রেখে শুধাতে লাগলো, খুব ব্যথা হচ্ছে? কোথায় হচ্ছে? উদ্গ্রীব হয়ে পিঠে ক্ষতস্থান নিরীক্ষা করে দেখতে লাগলো হৃদি। বাহ্যিকভাবে সবই তো ঠিকঠাক, তবে ইরহাম বিমোহিত নয়নে স্ত্রীর যত্নশীল অবতারের উপভোগ করতে ব্যস্ত। হৃদি কিছুটা শাসনের ভঙ্গিতে বলল, আপনি না বড্ড একরোখা। পিঠে এমন আঘাত পেয়েছেন, তবুও কেন বিশ্রাম নেই? 3 রাত ছোটাছুটি করেই চলেছেন। ঠিকমতো চিকিৎসা নিয়েছেন তো, নাকি তাও হয়নি? ঔষধের ধারে কাছে গিয়েছেন? ইরহাম পুলকিত চিত্তে স্ত্রীর পানে তাকিয়ে। তার থেকে কোনরূপ জবাব না পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল হৃদি। স্বামীর মুখপানে দৃষ্টি নিবদ্ধ করে ভেজা কণ্ঠে বলল,
নিজেকে কেন এত অবহেলা করছেন ইরহাম? কেন বুঝতে পারছেন না আপনার শরীরে বিন্দুমাত্র আঁচ পড়লে তা কারো হৃদয়কে বশীভূত করে, অসহনীয় যাতনা হয় বুকের ভেতর। অন্যের তরে বাঁচতে গিয়ে দয়া করে নিজেকে শেষ করে দিবেন না ইরহাম, একটু যত্ন নিন প্লিজ। সহধর্মিণীর এমন আকুলতা মানুষটির হৃদয়ের কুঠুরিতে সরাসরি প্রভাব ফেলল। অবাক নেত্রে তাকিয়ে রইল ইরহাম। ক্রন্দনের ফলে অর্ধাঙ্গীর লালাভ মুখশ্রী, ভেজা আখি পল্লব, কম্পিত ওষ্ঠাধর তার হৃদয়ে যেন শুলের ন্যায় বিদ্ধ হতে লাগল। অন্তর্দাহ বেড়ে চলেছে, পিঠের যন্ত্রণা ছাপিয়ে এখন যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যিখানে। হৃদি তখনও ক্রন্দনে লিপ্ত, দিশেহারা অবস্থা দুজনের ভিন্ন ভিন্ন কারণে, তবে মূল সূত্র একই। দুঃখের রেশ কাটিয়ে যথাসম্ভব দ্রুততার সহিত হৃদির হাত ধরে কাছে টেনে নিল মানুষটি, আবদ্ধ করল সবচেয়ে সুরক্ষিত আবেগময় বাহুডরে। বাঁ হাতটি পিঠের মসৃণ ত্বকে চেপে বসেছে, ডান হাত আলতো করে বুলিয়ে চলেছে চুলের ভাঁজে। কানের কাছে ফিসফিসিয়ে কোমল স্বরে জানালো আপত্তি। হুশ, কাঁদে না মেয়ে, শান্ত হও, এত কাঁদো না তো। আমি এখনো জীবিত, তোমার স্বামী মরে জেনে একটু শান্ত হও হৃদি। হিতে বিপরীত হলো বুকের মাঝে লুকানো আদুরে পাখিটা মৃত্যু নামক ভয়ঙ্কর ক্ষুদ্র শব্দে আরও আতঙ্কিত হয়ে পড়ল। পেলব দু হাতে আঁকড়ে ধরল স্বামীকে, ছাড়বে না, কাজ ছাড়া করবে না নিজে হতে। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা, ব্যথিত বদনে সঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ইরহাম। ছোট ছোট কিছু উষ্ণ পরশ অঙ্কন করলো ললাট কার্নিশে। কতটা সময় পেরিয়ে গেল, হুঁশ রইল না। আস্তে ধীরে শান্ত হয়ে এলো মেয়েটি। স্বামীর বাহুডোর হতে মুক্ত হয়ে ডান হাতের উল্টো পিঠে অশ্রুবিন্দু মুছে নিল। লালিমা লেপে মুখের সর্বত্র ভাঙা স্বরে সে বলল, শেষ রাত প্রায়, একটু ঘুমিয়ে নেবেন, আসুন। অবশেষে শান্ত হলো মেয়েটি। বেদনাগ্রস্ত চাহনিতে তাকে ইরহাম অবলোকন করে চলেছে চঞ্চল দুষ্টুমির সম্রাঙ্গী তার সহধর্মিণীর এক ভিন্ন রূপ। অতি আবেগী সত্তা স্বামীর বালিশটি ঠিকঠাক করে তাকে শুয়ে পড়ার আহ্বান জানালো হৃদি। ইরহাম বালিশে এক পলক তাকে মৃদুস্বরে বলল, পিঠে ব্যথা। না চাইতেও শক্তপোক্ত সামর্থ্যবান মানুষটি আজ বারবার দুর্বলতা প্রকাশ করছে। অবচেতন মনে কি চাইছে সে? সঙ্গিনীর আরও বেশি উষ্ণতা, একটুখানি যত্নের প্রলেপ, হয়তো তাই চিন্তায় পড়ে গেল হৃদি। ভাবনায় শুধু একটাই বিষয়, তার স্বামীর যন্ত্রণা হচ্ছে। প্রায় 2 রাত নির্ঘুম সে। একটু আরামের নিদ্রা আবশ্যক। কি করে আরামের ব্যবস্থা করবে সে? কি করে? ইরহাম অনিমেষ নেত্রে স্ত্রীর পানে তাকিয়ে। সেও জানতে ইচ্ছুক, কি করবে তার হালাল সঙ্গিনী, কি করে যন্ত্রণাবিহীন নিদ্রার আয়োজন করবে। সহসা চমকালো মানুষটি। বালিশে মাথা এলিয়ে শুয়ে পড়েছে হৃদি। দুর্বোধ্য এক চাহনিতে তাকিয়ে তার পানে। কি করতে চাইছে মেয়েটি? এমনতর চাহনির অর্থ কি? তার যন্ত্রণা অগ্রাহ্য করে শুয়ে পড়ল এমন নির্দয় আচরণ করতে পারল? হঠাৎ চরম আশ্চর্যান্বিত হয়ে স্ত্রীর মুখপানে তাকাল ইরহাম। নরম কোমল দুহাত দুদিকে প্রসারিত করে শুয়ে হৃদি। অন্তরস্পর্শী কণ্ঠে বিস্ময়কর আহ্বান জানালো তার সঙ্গিনী, আপনার সেবায় নিয়োজিত জনাব, আসুন, আরামের শয্যা গ্রহণ করুন এমপি সাহেব। প্রাণোচ্ছল হাসি অধরে লেপ্টে মেয়েটির। ইরহাম নিঃশব্দে চোখের ভাষায় শুধালো, সত্যি কি তাই? আলতো করে মাথা নাড়ল সঙ্গিনী। অপ্রত্যাশিত চমকে ঝলমলে হাসলে ইরহাম। বড় হৃদয়কারা সে হাসি, মুগ্ধতা ছড়িয়ে পড়ল হৃদির অন্তরে। রাত্রির শেষ ভাগে আরও একবার স্বামীর হাস্যরত রূপে বড্ড বিমোহিত হলো। স্রষ্টার নিকটে প্রার্থনা করল সে, সদা অটুট থাকে তার স্বামীর এ প্রাণবন্ত আভা। ধীর স্থির ভঙ্গিতে শয্যা সঙ্গিনীর পানে অগ্রসর হতে লাগলো ইরহাম। তা লক্ষ্য করে ছড়িয়ে রাখা 2 হাত কি একটু হলেও শিউরে উঠল। সন্নিকটে পৌঁছে হৃদির নয়নে নয়ন স্থির করে কিছু মুহূর্ত তাকিয়ে রইল মানুষটি। অতবার ক্লান্তির নিকটে হার মানল। আস্তে করে মাথা এলিয়ে দিল অর্ধাঙ্গীর বক্ষদেশে। শিরশির করে উঠল কোমল কায়া। কল্লোল আশ্রে পড়ল হৃদয়ের উপকূলে। নিমিলিত হলো অক্ষি জোড়া। আরামদায়ক শয্যাস্থানে ভালোমতো মাথা এলিয়ে দিল মানুষটি। 2 হাতে আলতো করে বেষ্টিত করল নির্মেদ কোটি। বদ্ধ হলো চোখ। স্বল্প সময়ের মধ্যেই গভীর নিদ্রা আচ্ছন্ন হয়ে গেল ইরহাম আর তার বউ পাখি। শিহরণে আবিষ্ট মেয়েটি নিদ্রা ভুলে জাগ্রত। স্বামীর স্বল্প ভেজা চুল ছুঁয়ে তার থুতনি
পেশিবহুল দুটো হাত আঁকড়ে ধরেছে কোটি। এমনতর নিষ্ঠুর ঘনিষ্ঠতা এই প্রথমবার। নিদ্রা হবে কি করে? জাগ্রত মেয়েটি পেলব হাতে স্বামীর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, নিশ্চিত করতে লাগলো সর্বোচ্চ আরাম। এবার একটু শান্তিতে ঘুমিয়ে নিক মানুষটি, তার যেন কোনোরূপ যন্ত্রণা সমস্যা না হয়, সেজন্য না হয় এক রাত বিনিদ্র কাটলো, অসুবিধা কি? আলো ঝলমলে সন্ধ্যা, আনন্দাঙ্গন প্রাঙ্গণে আজ বসেছে আনন্দ মেলা। একত্রিত হয়েছে পরিবার পরিজন, ঘনিষ্ঠ স্বজন, কেউ বাদ নেই। সকলে উপস্থিত হয়েছে কৃত্রিম আলোয় উজ্জ্বল প্রাঙ্গণ। সেখানে আয়োজিত ঘরোয়া পার্টি। এমপি সাহেবের বিজয় উদযাপন করতে তরুণ প্রজন্মের পক্ষ হতে এই উদ্যোগ। বলা বাহুল্য, এসবের মূল কাণ্ডারি আর অন্য কেউ নয়, বরং এমপি পত্নী মিসেস রিদি শেখ। প্রাঙ্গণের বিভিন্ন স্থানে হলদে আভা ছড়িয়ে রেখেছে কৃত্রিম আলোকসজ্জা। একাংশে অবস্থিত ডিনার টেবিল, টেবিলের ওপর খাবারের সমারোহ, সাথে বেশ কিছু ক্যান্ডেলস্টিক মাথা উঁচু করে দাঁড়িয়ে, তাতে বন্যি শেখা ছড়িয়ে মোমবাতি, কিছু বোটানিক্যাল কাগজের গোলাকার লণ্ঠন শোভা পাচ্ছে মাথার উপরি ভাগে। সব মিলিয়ে এক নজরকাড়া আয়োজন। হৃদির বাবার বাড়ি থেকে সকলেই উপস্থিত হয়েছে। মালিহার একান্ত অনুরোধ ফেলতে পারেনি তারা। জহির সাহেবও সপরিবারে উপস্থিত হয়েছেন ঘরোয়া পার্টিতে। সকলেই ব্যস্ত, কেউ আলাপচারিতায়, কেউ বা ফটো সেশনে। নীলাভ সিকোয়েন্সের এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরনে মেয়েটির। অপ্রত্যাশিতভাবে কৃষ্ণবর্ণ কেশ আজ লুকিয়ে হিজাবের অন্তরালে। লেহেঙ্গার দোপাট্টা শালীনতার সহিত দেহে জড়িয়ে, মুখে মানানসই প্রসাধনীর ছোঁয়া। এমন নয় অবতারে চমৎকার লাগছে। দাদির হাত ধরে হাসি মুখে কথা বলতে বলতে পার্টি প্রাঙ্গণে উপস্থিত হলো রিদি। প্রতিমধ্যে দেখা হলো রায়নার সঙ্গে। ভাবি, ওয়ান ফটো। রায়নার অনুরোধের রক্ষার্থে দাদিকে সাবধানে একপাশে দাঁড় করে রিদি গেল রায়নার কাছে। ননদ ভাবি যুগল মিষ্টি হাসি উপহার দিয়ে সেলফি তুলল। হাসি মুখে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো রায়না। হৃদি ওর কপাল টিপে দিয়ে আলতো হাসলো। বিদায় নিয়ে হাজির হলো রাজদা খানমের নিকট। উনি তখন ফারহানার সঙ্গে কথা বলছিলেন। এক সপ্তাহ বাদে মাকে দেখে আপ্লুত হলো হৃদি। আম্মু। মাকে শক্ত করে আলিঙ্গন করলো হৃদি। ফারহানা আবেগী হয়ে পড়লেন মেয়েকে দেখে। কতদিন পর মেয়েটাকে দেখলেন। পুরো 7-7টা দিন উনিও মাতৃস্নেহে বুকে জড়িয়ে নিলেন। চোখে জমল অশ্রুকণা। রাজদা খানম মুচকি হাসলেন এ দৃশ্য দেখে। মামের এমন আবেগের আলোড়ন যুগ যুগ ধরে চলমান, কভু নিভিয়ে যাওয়ার নয়। রাহিদ, ফাহিম, তাইফ এবং ইরহাম একত্রে দাঁড়িয়ে। আজকের পার্টির মূল আকর্ষণ এমপি সাহেব। পরনে তার শ্বেত শুভ্র পাঞ্জাবি, পাঞ্জাবির ওপরে নীলাভ স্লিপলেস নেহরু জ্যাকেট। বরাবরের মধ্যে পরিপাটি সুদর্শন রূপে দাঁড়িয়ে রাহিদ দুঃখ প্রকাশ করে বলল, কি দিন এলো ভাইয়া, জিতলে তুমি। কোথায় আমাদের ট্রিট দিয়ে খাওয়াবে তা না, আমরা খাওয়ার ভর্তি ডেস্কি নিয়ে ছোটাছুটি করছি। ইজ ইট ফেয়ার? ইরহাম ভাইয়ের কথায় দৃঢ় গভীর স্বরে বলল, আমি কিছু ভাবার আগেই কেউ যদি ভাবির কথায় নৃত্য শুরু করে, আমি কি করতে পারি? চরম আশ্চর্যান্বিত হয়ে আকাশ থেকে ছিটকে পড়ল রাহিদ। তা আমি নৃত্য করছি? তাইব দাঁত কিলিয়ে হাসল। ইয়েস, গিন 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 নাগিন ড্যান্স। রাহিদ অসন্তোষ প্রকাশ করে বলল, এই জন্য কারোর ভালো করতে নেই। আশেপাশে চোখ বুলিয়ে আহাজারি করে, ভাবি গো কোথায় তুমি, দেখো তোমার দেবরকে কি বলে ওরা। রাহিদ ন্যাকা ভঙ্গিতে হৃদির খোঁজে যাচ্ছিল। তবে এমপি সাহেব সশরীরে উপস্থিত থাকতে তা কি করে সম্ভব? আচানক পেছন হতে রাহিদের ঘাড়ের দিকে শার্টের কলার চেপে ধরল ইরহাম। থেমে যেতে বাধ্য হলো ছেলেটা। পিছু ঘুরে তাকাতেই মুখোমুখি হলো নভনীল রুড় চোখ জোড়ার শুকনো ঢোক গিলে বোকা হাসি উপহার দিয়ে পূর্বের জায়গায় ফিরে এলো রাহিদ। আস্তে করে ওর কলার ছেড়ে হাত ঝাড়লো মানুষটা। তাইপ ও ফাহিম তা লক্ষ্য করে মিটিমিটি হাসছে। রাহিদ সরু চোখে ভাইয়ের দিকে তাকালো। ইস, সেও না এমপি সাহেবের উপস্থিতিতে তারই একমাত্র বউকে নিয়ে মস্করা করতে যাচ্ছিল। সর্বনাশ, সে যে এখনো বশীভূত হয়নি, এই আজকের সেরা চমক। উফ, বড় করে শ্বাস ফেলল রাহিদ। তাইপ দুষ্টু হেসে বন্ধুর পাশে এসে দাঁড়ালো। বাঁ হাতে গলা জড়িয়ে অসম্ভব বেসুরো গলায় আড়ালো জনপ্রিয় গানের কয়েক লাইন। আহা কেমনে রাখি বান্ধিয়া, এই মনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তব যে দূরে, কত যে দূরে ওরে বধুয়া পরাণ যায় জ্বলিয়ারে। গম্ভীর মানুষটা মুহূর্তের মধ্যে অগ্নিশর্মা রূপ ধারণ করলো। তা লক্ষ্য করে নিরাপদ দূরত্বে জায়গা করে নিল তাইফ। সমস্বরে সেও রাহিদ সুরে বেসুরে গাইতে লাগলো পরাণ যায় জ্বলিয়ারে। ফাহিম না চাইতে ফিক করে হেসে উঠল। আর না, এমপি সাহেব এমন ধৃষ্টতা আর সইতে পারলেন না। পাঞ্জাবি গোটানো স্লিভে হাত রাখতে দুজনে দৌড়ে দুই প্রান্তে উড়গায়া
বোকা বনে গেল বেচারা ফাহিম, সেইভাবে একলা ফেসে গেল। দূর হতে এই অস্বাভাবিক অদ্ভুত দৃশ্য দেখতে পেল রিদি। দূরত্বের জন্য বুঝল না কিছুই, হচ্ছেটা কি এখানে। রাহিত একাকে হাসতে হাসতে হেঁটে চলেছে। ইরু ভাইয়া পারেও বটে, ভালোবাসে সত্যি বদলে দেয় একজনকে, না হলে সামান্য কারণে ইরু ভাইয়া ঈর্ষান্বিত হয়ে সাপের মতো ফোঁস করবে, এটা তো তার স্বভাব বিরুদ্ধ আচরণ। হা 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 হেসে পকেট হতে মোবাইল বের করে স্ক্রল করতে লাগলো রাহিত। তখনই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। সবাই অনেক ভালো থাকবেন। রাতে নতুন গল্প আসবে, বলতে গতকাল যে গল্পটা দিছিলাম আর কি, ওইটাই আসবে। লাইক করেন। আসসালামু আলাইকুম।